তোমার এই যজ্ঞপুরের কাজের চেয়ে অনেক অনেক সহজ। যেদিন তুমি আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার এই সোনার চাল দেখে এইবার উন্মুক্ত তীরের তরবারি। কি হচ্ছে ক্যাপ্টেন বাবু? কি করছেন? কি করছি দেখবেন? আমি জুয়েল লড়ব। পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি, আর ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে আমি হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদু গ্রীসের একটি রাজ্য থেবাই। এই থেবাইয়ের রাজা লাইয়ুস দূর বিদেশ যাত্রাকালে নিহত হন। কিভাবে নিহত হন? পুত্র রসে মুখোশ আইল রে রত স্বর্ণচূড় বিধায় পুরিয়া পুরি সাজিছে রাবণ রাজা বীর মাদে মাদি কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি সহ্য এই গানটা গাইছেন কেন? কয়াডাঙ্গা সবুজ সাংস্কৃতিক চক্র, রাজেশ কনিষ্ঠ ভাইয়ের মতো। ও আমাকে, আমি ওকে কথা দিয়েছিলাম যে ওর নির্ধারিত বিষয়ের উপরে আমি কিছু বলবো, কথা দিয়েছিলাম, এবং সেই অনুযায়ী আমি দু চারটি কথা বলবার চেষ্টা করছি। ওর বিষয় রেখেছে যে থিয়েটারের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এখন এটা নিয়ে বলার সুযোগ এবং এর বিস্তৃতি অনেকটাই এর বিস্তৃতি। আর থিয়েটার একটা এমন শিল্পকর্ম যেখানে যূথবদ্ধতা খুবই জরুরি, সকলে মিলে করতে হয়, এবং সর্বোপরি যখন একটা প্রযোজনা হয়, একটা পারফরমেন্স হয়, তখন তার সামনে দর্শক হিসেবে কিছু মানুষের উপস্থিতি প্রয়োজন হয়। একটা থিয়েটার তখনই হয়ে ওঠে যখন তার সামনে কিছু মানুষ উপভোগ করবার জন্য উপস্থিত থাকেন। এমন হতে পারে একজন পারফর্মার, একজন দর্শক, কিন্তু এই দুটো পক্ষের আমি যদি ধরে নিই, একজন পারফর্মার এবং একজন দর্শক, একজন পারফর্মার হচ্ছে পারফর্মারদের প্রতিনিধি, আর একজন দর্শক সে হচ্ছে সমগ্র দর্শককুলের একজন প্রতিনিধি। তাহলে এই দুইয়ের মেলবন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র লট অফ পারফর্মার্স একটা পারফরমেন্স করলো কিন্তু সামনে কোনো মানুষ উপস্থিত নেই, তাহলে সেটাকে থিয়েটার বলা হবে না। থিয়েটার একটা খুব সামাজিক ক্রিয়া, সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে সেটা জড়িয়ে আছে। তাহলে সমাজ কি? তাহলে এটা কোথা থেকে এলো? তার আদি যে পর্ব, একদম মানুষের যাযাবর বৃত্তি, এবং তারপর আগুনের আবিষ্কার, চাকার আবিষ্কার, ইলেকট্রিসিটির আবিষ্কার,
এগুলো সমস্ত বিষয়গুলোই কিন্তু থিয়েটারকে প্রভাবিত করেছে এবং সেটা করবেই। বিজ্ঞানের নব আবিষ্কার, থিয়েটার সবসময় সেগুলোকে গ্রহণ করেছে, গ্রহণ করতেই হবে। এবার ধরুন প্রাগৈতিহাসিক যুগে যে যখন মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, যাযাবর বৃত্তি, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছে যাচ্ছে, তখন যেতে 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 কোথাও একটা বাইসন তারা শিকার করল। এইবার শিকার হওয়ার পর সেখানে সেই যে ঘটনাটা ঘটলো এবং সেই দিনের খাবার ওরা পেয়ে গেল, তাহলে এই খাবারটা কি করে তারা সংগ্রহ করলো? তাদের এই যারা ওই বাইসনটাকে শিকার করলো তারা দেখা যাচ্ছে যুবক, ইউথ, যারা বৃদ্ধ, বয়স্ক এবং যারা শিশু। সেই বাইসনটার পেছনে যখন ছোটা হয় তখন কিন্তু বয়স্করা এবং শিশুরা যুবকদের তুলনায়, তরুণদের তুলনায় পিছিয়ে থাকে, পিছিয়ে পড়ে শারীরিক ক্ষমতার কারণেই। এবার যখন বাইসনটা শিকার হলো তখন সন্ধেবেলায় একটা খাবার সকলে মিলে খাবার সংগ্রহ করা গেছে। সেই খাবারটা কি করে তারা জোগাড় করলো? তো বাইসনটার পেছনে দেখা গেল যে ছুটতে 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 অনেকটা দূরে গিয়ে সেটাকে ধরা গেল বা শিকার করা গেল। এবার তখন ছোটরা জিজ্ঞাসা করে যে কি করে হলো ব্যাপারটা, কারণ তারা কিন্তু কেউ প্রত্যক্ষদর্শী নয়, বড়রা জানে, কিন্তু তবুও বড়দেরকে এবং ছোটদেরকেও ওটা কি করে শিকার হলো, কারণ প্রতিদিনের এই জাতীয় শিকারের ঘটনাগুলোর অভিজ্ঞতা প্রতিদিন আলাদা হতে বাধ্য, প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হওয়া বাধ্য, সেটা হবেই। তখন সেটা ছোটদেরকে ডেমনস্ট্রেট করে দেখানো হয় যে কিভাবে ওই বাইসনটা পালিয়ে বেড়াচ্ছিল, লুকিয়ে বেড়াচ্ছিল, তাকে কিভাবে ঘিরে ধরা হলো, কিভাবে কোন অস্ত্রের সাহায্যে বা কোন শিলাখণ্ডের সাহায্যে বা কিভাবে আঘাত করে তাকে মানে শিকার করা হলো। তার জন্য বাইসনের চামড়াটাকে কেউ একজন পরে নিলেন, বাইসনের যে মুখটা ছিল সেটা কেউ একজন মাথায় দিয়ে দিলেন, মুখের সামনে দিয়ে নিলেন, দিয়ে নিয়ে তখন সেই বিবরণটা ছোটদের সামনে রাখা হচ্ছে। এইটা যখন তারা করছে তখন কিন্তু তারা একটা আনন্দ থেকে একটা মানে কতদিন অভুক্ত থাকার পর যে সেই খাদ্যটা তারা সংগ্রহ করেছে বা খাদ্যটাকে তারা নিজেদের মানে ক্ষুধা নিবৃত্তির জন্য ব্যবস্থা করতে পেরেছে, এটা একটা তো সাফল্য, এটা একটা মানে উৎসবের মতো তখন ব্যাপারটা দাঁড়ায়। এবং তখন সেইটা ডেমনস্ট্রেট করা হয়, সেইটা ছোটদের সামনে দেখানো হয় কিভাবে কিভাবে সেটাকে করা হচ্ছে, করা হলো। এবং বড়রা তো ওই জীবনের মধ্যে দিয়েই এসছে, তারা তো ওগুলো জানে, কিন্তু প্রতিদিনকার ঘটনার পার্থক্য ঘটে। আজ যেমনভাবে হয়েছে গত পরশু সেভাবে হয়নি, তাহলে সেই এক্সপিরিয়েন্সটাও তারা শেয়ার করতে চায় এবং বড়রাও সেই এক্সপিরিয়েন্সটা দেখতে চায় এবং ছোটরা ওই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে বুঝে নিতে চায় কি কি সুবিধা অসুবিধাগুলো হতে পারে। সর্বোপরি যারা এটা ডেমনস্ট্রেট করে দেখায় তারা কিন্তু ওই যে শিকারের আনন্দটা সেটা কিন্তু উপভোগ করে এবং তারা এনজয় করে সেটাকে
ছোটদের বড়দের সকলকে যারা দেখতে চাইছে তাদেরকে সেটা খুব আনন্দ করে সেই উৎসবটা পালিত হয় বা আনন্দ করে সেটাকে উদযাপন করা হয়। তার মানে এর মধ্যে একটা প্রধান যে শর্তটা লুকিয়ে আছে সেটা হচ্ছে যে যারা শিকারটা করলো তারা যে আনন্দটা পেল সেই আনন্দটা ওদের সামনে শেয়ার করতে চায় এক। আর দ্বিতীয় হচ্ছে এই শেয়ারিং এর মধ্যে দিয়ে আমি যদি শুধু ধরে নিই শুধুই আনন্দ, তার মধ্যে একটা শিক্ষার জায়গা রয়েছে। সেই শিক্ষার জায়গাটা কি? ওই ছোটরা কিন্তু বড় হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। তারাও বুঝবে যে কিভাবে কিভাবে হতে পারে, কিভাবে কিভাবে কতদূর ছুটে গিয়ে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে ওই বাইসনটাকে শিকার করা যায়। সেই অভিজ্ঞতাটা ওদের হচ্ছে আস্তে 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 আস্তে। সেই সঙ্গে সঙ্গে বড়রা যারা ইতিপূর্বে ওই অভিজ্ঞতা নিয়েই তারা আজকে বয়োজ্যেষ্ঠের জায়গায় গেছে, তারাও কিন্তু তাদের নিজেদের অভিজ্ঞতার সঙ্গে ওটাকে মিলিয়ে দেখবার একটা চেষ্টা করে যে আচ্ছা এমন কিছু ঘটলো কি এই এক্সপেরিয়েন্সটার মধ্যে, ওদের এই জার্নিটার মধ্যে, যেটা আমার জীবনে কখনো ঘটেনি। সেটা থেকে সেও কিন্তু একটা নতুন কিছু শেখে যে সত্যিই তো এইটা তো আমার জীবনে কখনো ঘটেনি। এই যে ইনসিডেন্টটা হয়েছে, এই যে ঘটনাটা ঘটেছে, বা ওইটা তেড়ে আসছিল তার দিকে, এমনভাবে তেড়ে আসছিল, বা ওকে হয়তো কাউকে হয়তো আঘাতও করেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই গল্প আমরা সবাই জানি যে কোথা থেকে শুরু হলো, কিভাবে কিভাবে তার মানে আরও পরবর্তীকালে যদি আমরা আসি সারা পৃথিবীর থিয়েটার মন্দিরে বা মসজিদে আসলে মূলত মসজিদে নয় মানে গির্জায়, সেখানে মূলত ঠাকুর দেবতার গুণকীর্তন বর্ণনা করবার জন্যেই এইগুলোকে কিন্তু করা হতো আর কি। তো সেটার মধ্যে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু আমরা যারা থিয়েটারের ছাত্র আমরা কম বেশি সকলেই জানি। এই নিয়ে আমি খুব বিস্তারে যেতে চাই না। কীভাবে গ্রিসের থিয়েটার হয়েছে, কীভাবে রোমের থিয়েটার হয়েছে, কীভাবে কি হচ্ছে বা হয়েছে, সেগুলো খুব মানে বিস্তারিত বলার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। তো সেই জায়গা থেকে এখন যেটা আমার বলার সেটা হচ্ছে আমি ওই অতীত সময় এবং তার ইতিহাস যেগুলো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বইতে বিভিন্ন গবেষকরা বিভিন্ন রকমভাবে লিখেছেন, সেগুলো নিয়ে আমি খুব একটা বিস্তারিত যেতে চাইছি না। তবুও কতগুলো প্রসঙ্গ একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া দরকার বলে মনে হয় আর কি। সেটা হচ্ছে ধরুন এরপরে আমাদের সংস্কৃত নাটক, সেখানে ভাস, ভগবতী, শূদ্রক, কালিদাস এরা নাটক লিখছেন এবং ভারতের নাট্যশাস্ত্র আমরা পেয়ে যাচ্ছি হাতে। তো সেটা একটা অধ্যায়, সেগুলো সবাই জানেন, আমি সেগুলো নিয়ে খুব বিস্তারিত যাচ্ছি না। এবং ধরুন সেই যে চর্চা, সেই চর্চার মধ্যে দিয়ে আমরা জানি যে কালিদাস সভাকবি ছিলেন। রাজদরবারে বসেই তিনি অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন। তো সেই লেখার মধ্যে কিন্তু একজন নাট্যকার, একজন কবি, একজন সাহিত্যিক, সে যখন লিখছে তখন কিন্তু তার লেখার মধ্যে সেখানে সে যখন অভিজ্ঞান শকুন্তলম লিখছেন তার মধ্যে সে রাজসভায় বসেই সে লিখছে, রাজ অনুগ্রহ থেকেই সে লিখছে, কিন্তু তার মধ্যে সুচতুরভাবে কিভাবে দুর্বাসার অভিশাপের কারণেই
দুষ্যন্ত আর তার বিবাহিত বউকে আর মানে চিনতেই পারে না। সেখানে একটা ওই রকম একটা সুচতুরভাবে তিনি একটি ওই রকম ঘটনা ঘটিয়ে দিলেন। কিন্তু সত্যি সত্যি সেই সময়কার দিনে, সেই সময় যে আমরা কিন্তু জানি রাজাদের একাধিক বিবাহ, তাদের লামপট্য ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই আমরা জানি, কিন্তু তিনি কৌশলে সুচতুরভাবে সেই ঘটনাটাই রাজ অনুগ্রহ থেকেই এবং রাজাকে কোথাও একটা গার্ড করেও সে সত্যি কথাটা কিভাবে বলে দিল, বলে দিতে পারলেন। তো তৎকালীন সময়েও কিন্তু এই যে ধরুন আমরা যে নাট্য নির্মাণ করছি, যে থিয়েটার হচ্ছে, তার মধ্যে বিনোদন যেমন থাকছে, সেই সঙ্গে সঙ্গে তৎকালীন সময় তার সামাজিক অবস্থা, তার রাজনৈতিক অবস্থা, শ্রেণীগত যে বৈষম্য, এইগুলো কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। তো এটা এই যে সংস্কৃত নাটকগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা এই সমস্ত লেখাগুলো পেয়ে গেলাম। এবং তারপরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আমি খুব দীর্ঘায়িত করতে চাই না, শুধু কতগুলো ল্যান্ডমার্কিং ঘটনা আমি একটু ছুঁয়ে যাব মাত্র। সেটা হচ্ছে ধরুন 1795-তে গেরাসিম স্টেপানোভিচ লেবেডেভ ম্যাড্রাস হয়ে কলকাতায় এলেন এবং তিনিও ছিলেন মূলত একজন মিউজিশিয়ান, রাশিয়ান মানুষ। তখন কিন্তু কলকাতার ব্রিটিশদের থিয়েটার হচ্ছে, ইংরেজি থিয়েটার চলছে। সেই সময় তিনি মূলত ভাগ্যের অন্বেষণেই এসেছিলেন এবং এদেশে এসে তখন তিনি দেখলেন, মূলত তিনি কিন্তু ব্যবসায়ীও ছিলেন, এটা অস্বীকার করে লাভ নেই। তো তিনি তখন দেখলেন যে এখানে তো বাংলা থিয়েটার নেই, তাহলে বাংলা থিয়েটারটা যদি করা যায় তাহলে তার একটা রুজি রোজগারের ব্যবস্থাও হয়। কিন্তু থিয়েটারটা করতে গেলে জানতে হয়, বুঝতে হয়, তার সংস্কৃতিকে বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। সেটা কিন্তু সেই সময় তিনি বুঝেছিলেন এবং সেই সময় গোলকনাথ দাস তার ভাষা শিক্ষক ছিলেন। তিনি আমরা এও জানি যে ডিসগাইজ বলে একটি নাটক, যেটার বাংলায় অনুবাদ হলো কাল্পনিক সংবদল নামে, মানে অনুবাদটা খেয়াল করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে ডিসগাইজ ইংরাজি, যার বাংলা ছদ্মবেশী, কিন্তু সেটাকে বাংলায় মানে রূপান্তরিত করে অনুবাদ করে তার নাম হলো কাল্পনিক সংবদল। তো তখন ব্রিটিশদের থিয়েটার বা ইংরেজদের থিয়েটার চলছে, ইংরেজি থিয়েটার চলছে, এখন সেটা নিয়ে যা হওয়ার সবাই মিলে তার পেছনে লেগে গেলেন এবং সেটা একটা ওই 2-3টে শো হওয়ার পরেই সেটা আর হতে পারেনি। তৎকালীন ব্রিটিশ সরকার তার পেছনে লেগে গেলেন। সেটাও একটা চ্যাপ্টার বাংলা থিয়েটারে, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। 1795, 200 বছরেরও আগে একজন রাশিয়ান মানুষ এদেশে এসে বাংলা থিয়েটারের চর্চার কথা ভেবেছিলেন, বাংলা থিয়েটার করবার কথা ভেবেছিলেন। সেটা যে প্রেক্ষিতেই হোক না কেন, সেটা ব্যবসায়িক কারণেই হোক, ভালোবেসেই হোক, যাই হোক, বাজারের কথা ভেবেই হোক, যেভাবেই হোক না কেন, তিনি কিন্তু এই কাজটা সে সময় শুরু করেছিলেন এবং নানা রকম অপবাদ দিয়ে তৎকালীন বিপ্লবীদের আশ্রয় দিচ্ছেন তিনি, এরকম নানা রকম সম্পর্কে অজুহাত তুলে তাকে এদেশ ছাড়া করা হয় এবং তিনি এদেশ থেকে চলে যান। তারপরেও বিচ্ছিন্নভাবে কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের এখানে হয়েছে। সেটা জোড়াসাঁকোর থিয়েটার, তার আগে নবীনবাবুর থিয়েটার, নবীন বসুর থিয়েটার, সেটা খুব ইন্টারেস্টিং। যে জার্নি থিয়েটার একটা স্পেসের মধ্যে কখনো তার ঠাকুর দালানে অভিনয় হচ্ছে, কখনো ড্রয়িং রুমে অভিনয় হচ্ছে, কখনো পুকুর পাড়ে অভিনয় হচ্ছে। তো এগুলো কিন্তু আমি এই কথাটা বললাম এই প্রসঙ্গে, কারণ এটা খুব পরবর্তী আমি যে আলোচনায় যাব এইটা খুব সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট বলে মনে হয় আমার। তো সেজন্য একটু এই কথাটা মাথায় রাখবেন যে তিনি কিন্তু একটা নির্দিষ্ট স্পেসে
তার বাড়িতেই তার যে বিভিন্ন স্পেসগুলো আছে সেই স্পেসে কিন্তু তিনি এই কাজগুলো করলেন। কোথাও থিয়েটারটা একটা অন্য মাত্রা এলো। তার আগে যদি আমরা ধরুন শ্রীচৈতন্যদেব, তিনি তার নাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, এই কটি মাত্র শব্দ তিনি কিন্তু জার্নি করে করে বলে গেছেন এবং একটা ভক্তি রসের উদ্রেক তিনি করেছেন। এবং এই মিছিলে কিন্তু বিভিন্ন মানুষ আস্তে 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 যোগ দিয়েছেন। এই যে জার্নি, চলন, এইটা একটা উল্লেখযোগ্য ঘটনা বলে আমার মনে হয়। তারপরে ধরুন এই ঘটনার পরে আমাদের একেবারে সাম্প্রতিক সময় প্রায় সেই ইতিহাস সকলেই জানেন। তারপরে 1943-44 IPTA, ভারতীয় গণনাট্য সংঘ, সেটা প্রতিষ্ঠা হয় এবং তার কাজকর্ম শুরু হয়। কিন্তু শিল্পীর স্বাধীনতার প্রশ্নে সেটা নিয়েও অনেক রকম বিতর্ক হয়। পরবর্তীকালে কিন্তু সেই গল্প থেকেই কিন্তু আস্তে আস্তে গ্রুপ থিয়েটারের একটা জন্ম, যেটা আমরা জানি 1948 সালে বহুরূপীর প্রতিষ্ঠা, সৌম্য মিত্রের নেতৃত্বে, মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, গঙ্গাপদ বসু ইত্যাদি তৎকালীন গুণী মানুষরা একসঙ্গে মিলে তখন একটা ইনস্টিটিউশন তৈরি করবার চেষ্টা করে, যেখানে শিল্পীর স্বাধীনতা মাথায় রেখে ভালো করে ভালো নাটক করবার জন্য তারা সেই প্রতিষ্ঠান তৈরি করেন। এবং আজ পর্যন্ত আমরা কোথাও সেই নাটকের ধারাকেই কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলেছি। এবং সেই ধারা এত প্রবল বেগে গ্রাম থেকে গ্রামান্তরে একটা ঝড়ের মতো করে হু হু করে চলে গেল, বিস্তার লাভ করল। এবং আজকে বিশেষত পশ্চিমবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে যে থিয়েটারের চর্চা, তার অধিকাংশই কিন্তু সেই গ্রুপ থিয়েটার আন্দোলন বলুন, সেই আন্দোলনের গর্ভেই তার বীজ প্রথিত, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু তার পরবর্তী ইতিহাস আপনারা প্রায় সকলেই জানেন, এই নিয়ে আমি খুব বিস্তারে যাচ্ছি না। শুধু এই গণনাট্য গ্রুপ থিয়েটার এর মধ্যখানে একটা নবনাট্য বলে একটা বিষয় আসে, কিন্তু সেটা খুব একটা স্থায়ী কিছু হয়নি। এখনো পর্যন্ত গণনাট্যের ধারা কম বেশি আছে, বিশেষত গ্রুপ থিয়েটার এখনো পর্যন্ত কাজ করছে। গ্রুপ থিয়েটার গ্রুপ, এবং গ্রুপ মানে হচ্ছে যুথতা, সকলে মিলে একসঙ্গে একটা মত, একটা কিছু বলবার জন্যে, এবং যুথবদ্ধতা, এই শব্দগুলোকেই আমরা জানি। থিয়েটার তো একা একা হয় না, সে প্রসঙ্গে আমি আগে বলেওছি। তো সেই যে কাজটা শুরু হয়, চলতে থাকে, তারপর রাজনৈতিক পরিবর্তন, সামাজিক অবস্থার পরিবর্তন, তারপরে আপনার এইভাবে চলতে আজকে যে থিয়েটারের যে জায়গা, সেই জায়গা আমরা এসে পৌঁছই। এর মধ্যে বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা এবং তার আগে দক্ষিণপন্থী রাজনীতির শাসন, সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে বামপন্থীদের উত্থান, তারপরে 2011 পরে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা। এই প্রতিটি সরকার যখন পরিবর্তিত হয়, তখন তার আঁচও থিয়েটারে এসে পড়ে, অনিবার্যভাবেই এসে পড়ে। ভাবনাগত জায়গা থেকে, আদর্শগত জায়গা থেকে, বিশেষত আদর্শগত জায়গা থেকে একটা কিন্তু
ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতে থাকলাম। এবং সেখানে যেটা ঘটল, এই যে থিয়েটার আঙিনায় যারা আমরা আছি, সারা বাংলা জুড়ে যারা আছে, তাদের যে মূল যে থিয়েটারের লক্ষ্য, সেখানটা কোথাও বিভাজন শুরু হলো। এটা অনিবার্যভাবেই হবে, তাই হয়েছে। কিন্তু কোথাও আমরা সকলে মিলে শুধুমাত্র থিয়েটারের স্বার্থের কথা ভেবে আমরা কোনোদিনই খুব এক হতে পারিনি। সেটা কংগ্রেস সরকারের সময়ও নয়, বামপন্থী সরকারের সময়ও নয়, আজকের তৃণমূল সরকারের সময়ও নয়। কিন্তু কোথাও থিয়েটার ফ্র্যাটার্নিটির যারা আমরা মানুষ রয়েছি, থিয়েটারের সঙ্গে যারা জড়িত রয়েছি, সব কিছুর ঊর্ধ্বেও কোথাও কমন ইস্যুতে আমাদের ভেতরের একটা অন্তর সম্পর্ক থাকাটা খুবই বাঞ্ছনীয় ছিল বলে আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, ছোট ছোটোভাবে আমাদের হয়তো কিছু বন্ধু আছে, সেটা খুব সেগমেন্ট ওয়াইজ ভাগ 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 ভাগ, তার মধ্যে এত বিন্যাস, এত টুকরো 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 অংশ, যে সামগ্রিকভাবে খুব একটা কিছু কোনো কিছু ঘটে উঠছে না কখনোই আর কি। হ্যাঁ, অনেকে চেষ্টা করছেন বিভিন্নভাবে, কিন্তু তার মধ্যে রাজনৈতিক প্রভাব এতই প্রকট যে রাজনীতির বাইরে আমরা কিছু, মানে আমি বলছি রাজনীতি তো নিশ্চয়ই থাকবে, কিন্তু সোকল্ড কোনো পলিটিক্যাল পার্টির যে রাজনীতি, সেই দ্বারা প্রভাব যে হচ্ছে, এই প্রভাবের ফলেই কিন্তু থিয়েটার ফ্র্যাটার্নিটি ভাঙতে 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 টুকরো টুকরো হতে হতে আমাদের শক্তি আমরা কোথাও নিজেরাই তলানিতে নিয়ে এসে, মানে তলানিতে পৌঁছেছে আর কি। যাই হোক, এই ইতিহাস আপনারা সকলেই জানেন, এইটা নিয়ে আমি আর খুব দীর্ঘ কিছু বলছি না। আমি এখন বর্তমান সময়ের জায়গায় চলে যাব, কিন্তু বর্তমানটা না মানে একদম সার্ফ করে কেটে দেওয়া যায় আর কি। বর্তমানেরও চলমান বর্তমান ইত্যাদি ইত্যাদি নানা রকম ব্যাকরণগত ব্যাখ্যা হয়। আমি অত তাত্ত্বিকভাবে ওই ব্যাখ্যাগুলোর দিকে যাচ্ছি না, কিন্তু এই সময়ের থিয়েটারটা কি, যে আমরা এই সময়ে যারা থিয়েটার পেরিফেরির মধ্যে আছি, সেই থিয়েটারটা কি, এই প্রশ্ন কিন্তু এখানে এসে যাচ্ছে। এই বর্তমান সময় বলতে গেলে কিন্তু এই সময়ে একটা যে কোভিড-19, এটা কিন্তু আসছে। আমরা জানি না, আমরা আসলে লকডাউনের ঠিক আগের দিন পর্যন্ত আমরা জানতাম না যে কোন পরিস্থিতির মধ্যে আমরা, মানে আগামীকাল থেকে কোন পরিস্থিতির মধ্যে আমরা ঢুকতে চলেছি, কোন পরিস্থিতির প্রবেশ করছি আমরা জানতাম না। তো সেই সময়ের আগে পর্যন্ত হিসেব মতো সেটা অতীতের মধ্যেই চলে যাচ্ছে, কিন্তু সেই সময় পর্যন্ত কি থিয়েটারটা নিয়ে আমরা কাজটা করছিলাম, এবং এই যে থিয়েটারটা হচ্ছিল, দেখুন খুব একটা কনভেনশনাল একটা একই জিনিস হয়ে চলেছে। আর আমরা সবাই বলছি যে আমি এবার নতুন একটা কিছু ভাবছি। এই জানো তো, এই পরের নাটকটা আমি একদম একদম নতুন করে একটা জিনিস ভাবছি, আর নতুন। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি সেই নতুনগুলো নতুন নয়, সেটা কেউ না কেউ পৃথিবীতে করে ফেলেছেন। তো সেটাও যেমন সত্যি, আবার এখন আমাদের হাতে ইন্টারনেট আছে, আমরা সব কিছু বুঝতে পারি, সব কিছু দেখতে পারি। আমরা দেখি যে 2000 সালের গোড়ার দিকে যে একটি নাটক হলো কলকাতায়, এবং সারা মানে বঙ্গদেশ জুড়ে বলা হলো এই একটা নতুন কিছু হয়েছে। কিন্তু আমরা পরে ইন্টারনেটে দেখলাম ওইভাবে সেটের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু আমরা ইন্টারনেটে দেখে দিলাম, একদম মানে লাইভ দেখানো হলো।
তো সেটার কোথাও ছায়া, সেটার কোথাও অনুপ্রেরণা, এগুলো কিন্তু রয়েছে। তার মানে আমি এটা বলতে চাইলাম কাউকে আঘাত করার জন্য নয়, বলতে চাইলাম এই কারণেই যে হয়তো সাবকনসিয়াস মাইন্ডেই সে ভাবছে আমি একটা নতুন কিছু করলাম, কিন্তু আলটিমেটলি নতুন হলো না। পৃথিবীতে যা কিছু নেই সেটা ঘটলে তবেই তো নতুন, কিন্তু সেটা ঘটানোর জন্য যে মেধা দরকার বা যে জায়গা থেকে ওটা হয়ে উঠতে পারে, সেরকম সত্যি সত্যি আপনারা দেখেছেন খুবই কম। যার জন্যে এই থিয়েটারটা মানে আমার যেটা মনে হচ্ছিল, বিশেষ করে বামপন্থীদের, পশ্চিমবঙ্গে বামপন্থী সরকারের পতনের বেশ কিছুদিন আগে থেকে, যে ওই একই রকমভাবে মানে একই থিয়েটার, একই কথা, এইগুলো আমরা বলে চলেছি। যার জন্য ক্রমশ দর্শক থেকে আমরা সরতে শুরু করেছি। এবং তার আমি আর বিস্তারিত উদাহরণে যাচ্ছি না, কারণ এই গল্পগুলো আপনারা সকলেই জানেন, কি হয়েছে না হয়েছে সবটাই জানেন। শুধু আমি এটা বলতে চাইছি যে থিয়েটার আমরা করছিলাম, বা কি থিয়েটার আমরা লকডাউন পর্যন্ত করেছি। একটা সেফ জোনে থেকে, একটা কমফোর্ট জোনে থেকে, সেভাবে একই জিনিস গড্ডালিকা প্রবাহের মতো একই জিনিস হচ্ছে, আর আমরা কপুমণ্ডুকের মতো সেই কাজটাকেই নার্চার করে যাচ্ছি। আর আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা সেই থিয়েটারটাকেই হাততালি দিয়ে ফেসবুকে তার প্রচুর প্রচার করছেন। এইভাবে তো এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটা হলো। এবং সেটাই যে চলতে থাকলো, মানে কোনো রিভিউ পড়ে কোনো একটা ভালো থিয়েটার হয়েছে মানুষের মুখে শুনে যখন মানুষ যাচ্ছেন, তখন তার একটা ইম্প্যাক্ট আলাদা। কিন্তু এই মানে সাংবাদিকরা মার্জনা করবেন, অধিকাংশ সাংবাদিক মানে আমি দেখেছি একই নাটকের একই পত্রিকায়, মানে দৈনিক পত্রিকা, নামকরা পত্রিকায় তার 4 বার রিভিউ হয়েছে। প্রথমবারটা খুব খারাপ বলে তারা লিখেছেন, দ্বিতীয়বারটা আবার লিখেছেন ভালো, দারুণ, তারপরের বার এডিটোরিয়ালে চলে এসছে। এরকম করে করে 4 বার লেখা হয়েছে, এবং প্রথমবার যে খারাপ বলেছিলেন তার চাকরি চলে যায় আর কি। তো তার মানে কি, সাংবাদিককেও কিনে নেওয়া যায়। এই ঘটনা কিন্তু আমাদের থিয়েটারে চলছে। তো এই যে কিন্তু প্রান্তে যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোকে কিন্তু সেইভাবে নার্চার করা হচ্ছে না। এটা হয়ও না। পৃথিবীর সমস্ত সভ্যতার ইতিহাসেই প্রচারের সার্চ লাইট সেটা শহর কেন্দ্রিক, এটা নিয়ে কিছু বলে লাভ নেই আলাদা করে। কিন্তু আসলে আমার শরীরের সমস্ত রক্ত, যদি রবীন্দ্রনাথ বলেছেন, যদি আমার মুখমণ্ডলে মানে জমা হয়ে থাকে, তাহলে যেমন সেটা সুস্বাস্থ্যের অধিকারী বলে বলা হয় না, কিন্তু আমাদের সভ্যতায়, আমাদের সংস্কৃতিতে, যে আমাদের যে রাষ্ট্রীয় যে পরিকাঠামো, যে ব্যবস্থা, তাতে কিন্তু ওই সমস্ত কিছুই শহরকেন্দ্রিক, ডিসেন্ট্রালাইজ, যে প্রত্যন্ত জায়গায় কে কীভাবে কী কাজ করছে বা কি হচ্ছে না হচ্ছে, সেগুলোর উপরে তো এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রয়েছে। অতএব এর বাইরে তো গিয়ে আমাদের যাওয়ার ক্ষমতাও নেই, আর একজন শিল্পীর কী বা ক্ষমতা আছে। তো যাই হোক, এই যে গড্ডালিকার মতো একই রকম থিয়েটার একই রকমভাবে দেখে যাচ্ছি, একই হচ্ছে, কিন্তু তার মধ্যেও কি ভালো কাজ হয়নি? নিশ্চয়ই ভালো কাজ হয়েছে। আমি উৎপল দত্তর কিছু নাটক দেখবার সুযোগ হয়েছে, অরুণদার নাটক, অরুণ মুখোপাধ্যায় চেতনার নাটক দেখবার সুযোগ হয়েছে, হ্যাঁ, নান্দিকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নাটক দেখার সুযোগ হয়েছে, হ্যাঁ, আমি হরিমাধবদার দেবাংশী জল দেখবার সুযোগ হয়েছে। তো কিছু কিছু তো নিশ্চয়ই হয়েছে, সেগুলো স্পার্কিং। কিন্তু তারপরে ওই যে কাজগুলো ওরা করলেন, তারপরে না সেরকম যে সাংঘাতিক
একটা কিছু, যেটা ওই নাটক জগন্নাথ দেখে আমি যেমন দুরাত ঘুমোতে পারি না, সেই ঘটনাটি আর ঘটে না। তো আমি একজন থিয়েটারের মানুষ হিসেবে যখন আমি ওইটা দেখতে ক্লান্তি বোধ করি, তখন আমি আর দর্শকের কাছে কি আশা করি? সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষ এলেই তবেই তো একটা নাটকে তার হাউস ভালো যায়, তার দর্শক সাফল্য হয়। তো সেটা কি করে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে আমরা সামগ্রিক থিয়েটারের চর্চা এটাও খুব একটা করিনি। সামগ্রিক থিয়েটারের চর্চা যদি না হয়, শুধু একটা নাটক তৈরি করলাম, তার পারফরমেন্স করে বেড়ালাম সারা দেশ জুড়ে, থিয়েটার শব্দটা এত ক্ষুদ্র জায়গায় আটকে আছে বলে আমি বিশ্বাস করি না। থিয়েটারকে, নিজের থিয়েটারকে বা নিজেদের থিয়েটারকে প্রমোট করা, নিজের থিয়েটার সম্পর্কে আলাপ আলোচনা করা, কথা বলা, থিয়েটার ক্রিটিসিজম একটা সাবজেক্ট এসে গেছে, থিয়েটার অ্যাপ্রিসিয়েশন একটা সাবজেক্ট এসে গেছে। সেখানে এই যে ডায়ালগ চলা, তার সেমিনার, তার ওয়ার্কশপস, নতুন জেনারেশন, ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রাইমারি স্কুল থেকে পড়ছে, বিভিন্ন সেক্টরে যারা সোসাইটির মধ্যে, আমি বারবার করে বলছি থিয়েটার একটা অত্যন্ত সামাজিক ক্রিয়া, সমাজ থেকে উঠে আসে। তাহলে সমাজের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, স্লাম চিলড্রেন আছে, অন্ধ ছেলেমেয়েরা আছে, বধির ছেলেমেয়েরা আছে, এদেরকেও তো থিয়েটারের সঙ্গে, থিয়েটার কিভাবে ওদের থেরাপির কাজ করতে পারে? শুধু আমি পারফরমেন্সই করব, আবার আশা করব যে থিয়েটারের মানুষকে কি করে আরো বেশি বেশি মানুষ থিয়েটার মুখী হতে পারে, সেই দিকটায় আমি মোটে যাব না। তাহলে আমি কি করে আশা করব যে গাদা গাদা লোক একেবারে পিলপিল করে এসে আমার থিয়েটার দেখতে আসবে বা আমাদের থিয়েটার দেখতে আসবে? সেই জায়গাটা আমরা খুব একটা ভাবিনি বলে আমার মনে হয়। কিন্তু সেটা জেলার প্রান্তিক জায়গাগুলোতে কিন্তু এই কাজগুলো হচ্ছে। স্কুলের ছেলেমেয়েদের ওয়ার্কশপ, হ্যাঁ, তার আমি এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। শ্যামানন্দ জালান বা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কখনো কখনো উষাদি, এরা কিন্তু এই কাজগুলো করবার চেষ্টা করেছে। এটা সামগ্রিক থিয়েটারের একটা চর্চা, তাদের কাছ থেকে আমরা শিখেছি, মাথা নিচু করে তাদের কাছ থেকে ওইগুলো আমরা কিন্তু গ্রহণ করেছি। তো এই যে থিয়েটার, এই যে প্রান্তে যে গত 10 বছরে যে থিয়েটারগুলো হচ্ছে, সেটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। সেটা আপনারা জানেন যে এরকম জেলায় বিভিন্ন জায়গায় আমরা জানি যে ইতিহাস যেটা বলে যে থিয়েটার একটা নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করেই তৈরি হতে পারে। সে স্থানটা যে কোনো জায়গা হতে পারে, সেটা একটা ভাঙা মন্দির হতে পারে, ভাঙা পুরো বাড়ি হতে পারে, আমার ঘরের ড্রয়িং রুম হতে পারে, একটা গাছতলা হতে পারে, একটা মাঠ হতে পারে, লালকেল্লা হতে পারে, হয়েছেও। তো তাই যদি হতে পারে, তাহলে থিয়েটারকে আমরা কিন্তু ঠিক আমাদের সুবিধে মতো সেটা একাডেমি অফ ফাইন আর্টসে ঢুকিয়ে দিলাম, ব্যাস। ওইখানে যে থিয়েটারটা হয় সেইটাই হচ্ছে থিয়েটার। থিয়েটার মানে এই থিয়েটার মানে কর্পোরেশনের ট্যাক্স, থিয়েটার মানে নাট্য একাডেমির অনুমোদনপত্র, থিয়েটার মানে টিকিট বিক্রি করা, থিয়েটার মানে সেখানে বিশিষ্ট ভদ্রলোকরা আসবেন, সেন্ট লাগিয়ে আসবেন, তারা বসবেন, দেখবেন, নাটক হয়ে যাবে। নাটকের মধ্যিখানে নাটক যখন চলবে, তখন অর্গানাইজ করা পকেট থেকে হাততালি দেওয়া হবে। নাটক শেষে গ্রিন রুমে গিয়ে তাকে দারুণ করেছে ভাই, দারুণ। এই তো মানে এখনকার মানে আমাদের থিয়েটারের স্ট্রাকচার মানে হচ্ছে একটা একাডেমি অফ ফাইন আর্টস, যেটা আমরা সেই কমফোর্ট জোনে আটকে গেছি, সেফ জোনে আটকে গেছি। একাডেমি অফ ফাইন আর্টস পেলাম মানে হচ্ছে আমার কাছে স্বর্গ। এর বাইরে আমি কিন্তু সেই প্র্যাকটিসটাকে নিলাম না, এবং নিলাম না
শুধু নয়, যারা নিলেন তাদেরকে প্রকারান্তরে ঠাড়ে ঠুরে বিভিন্ন রকমভাবে বোঝাবার চেষ্টা করা হলো, ওটা ভাই থিয়েটার নয়। থিয়েটার মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ, একটা বিরাট বর্ণাঢ্যতা। কিন্তু অরুণদার জগন্নাথ মারিচ সংবাদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচের থিয়েটার নয়। তার টেক্সট, তার উপস্থাপনা, তার বিষয় বৈচিত্র্য, হরিমাধবদার দেবাংশী, তার যে জমির, তার যে মাটির যে গন্ধ, লোকায়ত সংস্কৃতি, এবং সেই একটা প্রান্তিক জায়গা যেখানকার সমস্ত রকমের ক্রাইসিস ওই নাটকটার মধ্যে দিয়ে উঠে আসে। কিন্তু এগুলো তো স্বীকৃতি দেওয়া গেল না সে অর্থে আর কি। কিন্তু গত 10 বছর ধরে, কিন্তু আরও একটু বেশি সময় ধরে কিন্তু একটা অন্যতর থিয়েটার প্র্যাকটিস শুরু হয়েছে। সেটা আমার কাছে খুব উৎসাহব্যঞ্জক, এবং সেটা কিন্তু মূলত করেছে আমার থেকে যারা ছোটরাই কিন্তু সেই কাজটা করছে। সেই জন্যে ছোটদের কাজের ব্যাপারে আমি খুবই আগ্রহী। শুনুন, সেই কাজটা যে কত ভালো হলো সেটা সেকেন্ডারি, কিন্তু তার যে থট, তার যে চিন্তা, সে অরুণদাকে চ্যালেঞ্জ করতে পারে, আপনি যে রাস্তায় গেছেন আমি সেই রাস্তায় যাচ্ছি না, আমি অন্যতর খোঁজ করছি, আপনার রাস্তাটা তো আমি দেখেছি, আমার রাস্তাটা সে দেখেছে, সেই রাস্তায় যাবে না। তার মানে সে তো চ্যালেঞ্জ দিচ্ছে একটা। তাহলে সেই চ্যালেঞ্জটা আমরা কেন তাকে উৎসাহিত করবো না? সেটা কত ভালো হলো মন্দ হলো সেটা অন্য প্রশ্ন, কিন্তু তার যে জার্নিটা সেটা খুব লক্ষ্য করার মতো। এই কল্লোল, বর্ধমানে সাতকাহনিয়ার কল্লোল এবং আমরা কল্লোল, দারান্দার পার্থগুপ্ত, হিমাদ্রি শেখর দে, আমতা পরিচয়ের শুভেন্দু ঋতুপর্ণা, এদের জার্নিগুলো খেয়াল করুন। থিয়েটার শব্দটার সঙ্গেই কিন্তু একটা স্ট্রাগল, একটা দ্বন্দ্ব, একটা লড়াই, একটা জেদ, একটা বোহেমিয়ানতা, এইগুলো না থাকলে একটা ঠিকঠাক থিয়েটার হতে পারে। আজকে ভুল করছে, কালকে ঠিক করবে, কিন্তু আমি এদের অনেক প্রযোজনা দেখেছি যেটা মানে একেবারে অন্যতর। তাহলে তারা নতুন করে ভাবছে, সেই ভাবনাগুলোকে কোথাও আমাদের কিন্তু প্রশ্রয় দেওয়া খুব জরুরি বলে আমার মনে হয় আর কি। এই যে প্রান্তের থিয়েটার যারা করছে তারা কিন্তু একটা যাপনের মধ্যে আছে। আমরা কিন্তু আমাদের পূর্বসূরীদের কাছ থেকে এমনটা শিখিনি যে সারাদিনে থিয়েটার করা যায়। একটা চাকরি করে, একটা মাস্টারমশাই হয়ে, একটা অধ্যাপনা করে, তারপরে বাকি যে সময়টুকু থাকছে সেই সময়টায় আমি থিয়েটার করছি। আমাদের সামনে কোনো উদাহরণ নেই, পশ্চিমবাংলার থিয়েটারে এমন কোনো উদাহরণ নেই যে যাকে আমরা অনুসরণ করব। এবং আমাদের সমসাময়িক কয়েকজন যারা থিয়েটার করেছেন তারা থিয়েটারের থেকে এখন এই সময় তারা বেশি সিনেমায় আগ্রহী, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু থিয়েটারের শেষ কথাটা আমি তার কাছে শুনবো না, কোনো পরিস্থিতিতেই শুনবো না। তার থিয়েটারের পাণ্ডিত্য নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই, তার কাজ নিয়েও আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু তিনি তো এই কষ্টের জায়গাটাকে লিভ করছেন, তাহলে এটা শেষ কথা তো আমি তার কাছে শুনবো না। এই আর আমাদের থিয়েটারের যে অর্থনীতি, ধরুন আমি গোবরডাঙ্গা নকশার কথা যদি বলি, সেটা হচ্ছে 40 বছর ধরে আমরা কাজ করছি। গত 1 মে আমাদের দলে 40 বছর
40তম প্রতিষ্ঠা দিবস গেছে। এই 40 বছর পরিক্রমায় কত বিনিদ্র রজনী, যে কোনো এই অভিজ্ঞতা যারা আছে, যারা 40 কেন, যারা 4 বছরও কাজ করছেন, যারা ওই লড়াইয়ের থিয়েটার, যারা কি বলবো শ্রমের থিয়েটার, যারা ভেতরের অভিমান, কষ্ট, দুঃখ, অভিযোগ এইগুলোকে সঙ্গে নিয়ে যে থিয়েটার করছেন, তাদেরকে স্যালুট। সেটা থাকতেই হবে, সেটা না হলে থিয়েটার হবে না। ভেতরে জ্বালা থাকতেই হবে, অদম্য জেদ থাকতেই হবে, আমাকে এটা করতেই হবে। এবং সেখানে যত ঘাত প্রতিঘাত আসবে, প্রতিটি একটা আঘাত মানে তাতে যদি তাকে ঠেলে 1 পা পিছিয়ে দেওয়া হয়, সে কিন্তু ভেতরে ভেতরে আর 10 পা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। সেইটা খুব ইম্পর্টেন্ট। আর এই যদি প্রত্যাঘাত না থাকে, তাহলে জেদ তৈরি হয় না। আর জেদ তৈরি না হলে একটা কিছু করব হয় না। সেই জন্য এটা খুব জরুরি বলে আমার মনে হয়। আর এই অর্থনীতির জায়গা থেকে যেটা বলার, বেশ কয়েকজন আমাদের অগ্রজ তারা ভেবেছিলেন যে থিয়েটারটা পুরো সময় করতে হবে। কেউ স্কুলের শিক্ষকতা ছেড়ে দিয়েছিলেন, কেউ চাকরি ছেড়ে দিয়েছে, কেউ অধ্যাপনা ছেড়ে দিয়েছেন। তাদের আমি আর নাম উল্লেখ করছি না, শুধু এইটুকুই বলি, তাদের পরিণতি কি হয়েছে আপনারা সকলেই প্রায় জানেন। তো কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে থিয়েটারের একটা ইকোনমিক্স আছে। একটা সংসার চালাতে গেলেও তার একটা অর্থনীতি বুঝতেই হয়। সেই যে অর্থনীতিটা, সেটা তার মতো করে চলে। যে মানুষটা 2000 টাকা মাসে আয় করে, সে তার মতো করে সংসারটা চালায়, তার সংসার কিন্তু তার মতো করে চলে। আবার যে 2 লাখ টাকা আয় করে মাসে, তারও একটা অর্থনীতি আছে, তারও তার মতো করেই চলে। এর জন্য থিয়েটার আটকে যাবে এমনটা আমার মনে হয় না। থিয়েটার তার মতো করেই চলে। থিয়েটার একটা প্রবাহের মতো, সে চলতেই থাকে, চলতেই থাকে, বহতা নদীর মতো। সে তার নির্দিষ্ট গতিতেই চলতে থাকবে। তাতে অনেক সময় নোংরা এসে তাকে কলুষিত করে বটে, কিন্তু সেটা সাময়িক, ওটা জার্নি, ও চলতেই থাকবে। আর এই সময়ে যেটা খুব ইন্টারেস্টিং লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে নতুন ছেলেমেয়েরা যারা, তারা কিন্তু পুরো সময় থিয়েটার করার কথা ভাবছে। এই একটা নতুন ট্রেন্ড আমাদের সময়কারও কয়েকজন, হাতে গোনা কয়েকজন আছে। সেই সঙ্গে সঙ্গে কিশোর, যারা তরুণ যুবক, মানে যাদের বয়স মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে, তারা কিন্তু জীবনকে বাজি রেখে ওই থিয়েটারের আঙিনায় এসছে এবং তারা সিরিয়াসলি করবার চেষ্টা করছে। তাহলে আমরা বড়রা তাদের জন্য কোনো দৃষ্টান্ত কিন্তু আমাদের আগে আর নেই, কোনো উদাহরণ নেই। তো তাদেরকে নার্চার করা দরকার, তাদেরকে আশ্রয় দেওয়া দরকার, তাদেরকে দেওয়া দরকার, তাদেরকে আরো বেশি বেশি করে প্রশ্রয় দেওয়া দরকার। সেটা যদি না করতে পারি, তাহলে আমি থিয়েটারের লোকই না, আমি বিশ্বাস করি তাই। এবার আমি এই নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না। এবার আমি মানে এই যে বর্তমান যে ক্রান্তিকাল সময়ে আমরা এসে উপস্থিত হয়েছে, সেটা সম্পর্কে 2-4টি কথা বলবো। কোভিড-19, এটা আমার যেটা মনে হয়, আমার কেমন বারবার করে মনে হচ্ছে, প্রথম 7 দিন আমার একটা হাঁসফাঁস করার মতো অবস্থা হয়েছে। তারপরে আমি ভাবতে শুরু করি কি ব্যাপারটা ঘটছে। আমার কেমন মনে হচ্ছে যেন সারা পৃথিবীর
রাজনীতিবিদরা কোথাও একটা কিছু প্ল্যান করে আমাদের ঘরের মধ্যে বন্ধ করে দিলেন, ঘরের মধ্যে বন্ধ করে দিলেন এবং বললেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। মানে 6 ফুট দূরত্ব, 2 গজ, 1.5 থেকে 2 গজ দূরত্ব মেনটেন করো। মুখে ঠুলি পরিয়ে দিলেন। হ্যাঁ, মানে ওই যে গরু যখন খেতে নিয়ে যাওয়া হয় লাঙল দেওয়ার জন্য, তাদের মুখে ঠুলি পরিয়ে দেওয়া হয়। এই সব কিছুর পেছনে কেমন আমার একটা আন্তর্জাতিক একটা পৃথিবী যারা চালায় তাদের একটা কিছু আছে বলে আমার মনে হচ্ছে। ফিজিক্যাল ডিস্টেন্স বলছি না, সোশ্যাল ডিস্টেন্স কি মারাত্মক কথা। যাই হোক, এর মতো পরিস্থিতিতে আমাদের সমস্ত থিয়েটার কাজকর্ম প্রায় বন্ধের মুখে। কিন্তু এই দিয়ে থিয়েটার আটকানো যায় না। এর আগে প্লেগ হয়েছে, মহামারী হয়েছে, যুদ্ধ হয়েছে, থিয়েটার থেমে থাকেনি। সাময়িক তার একটা হয়তো বিরতি হয়েছে মাত্র, কিন্তু এই ক্রান্তিকালেই দিক নির্দেশিত হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হচ্ছে বারবার, এইটা থেকেই আমরা একটা নতুন দিশার দিকে যেতে পারি। সেই দিশার দিকটা কি হবে সেটা কিন্তু আমার ঐতিহ্যের মধ্যে আছে। সেই ঐতিহ্যের খোঁজটা খুব জরুরি। সেই ঐতিহ্য কি? এখন এই যে ঐতিহ্যের জায়গা, এখানে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে, ধরুন যারা শহর কেন্দ্রিক থিয়েটার করেন, বিশেষত কলকাতা, আমি পশ্চিমবাংলার প্রেক্ষিতে বলছি, সেখানে কলকাতার কথাটা আসছি। কারণ কলকাতার তো নিজস্ব কোনো রুট নেই। চারিদিকের মানুষ ওখানে যান, গিয়ে তার দিনে সারাদিনের কাজকর্ম করেন, সে আবার বাড়ি ফিরে আসেন। আর যে মানুষগুলো কলকাতা হয়তো প্রান্তে কোথাও ছিলেন, কলকাতায় গিয়ে এখন থাকেন, তারও একটা কিন্তু নিজস্ব রুট আছে, সেইটার উপরেই ভরসা। এছাড়া তো কলকাতার একটা মিক্সড কালচার। যে কলকাতা দেখেছে সে সারা ভারতবর্ষকেই প্রায় দেখেছে। সারা ভারতবর্ষের একটা চেহারা কলকাতা। তো সেখানে যে একটা খিচুড়ি সংস্কৃতি হয়ে আছে, তো সেখানে কিন্তু ধরুন প্রান্তিক যে জায়গাগুলো, সেই প্রান্তিক জায়গাগুলো প্রত্যেকটি জায়গার তার ভৌগোলিক অবস্থান, তার আবহ, তার মাটি, তার প্রাকৃতিক বৈশিষ্ট্য, এই সব, তার অর্থনীতি, সর্বোপরি তার রাজনীতি, এই সব কিছু মিলিয়ে তার যে লোকায়ত যে সংস্কৃতি আছে, তার মধ্যেই কিন্তু আগামী দিনের থিয়েটার কিভাবে হবে, কিভাবে চলবে, তার সমস্ত রকম নির্যাস ওখানে গ্রথিত আছে। এবার আমি আমার ওই সংস্কৃতির দিকে পেছন ফিরে তাকাবো কি তাকাবো না? পশ্চিমবাংলার লোকফর্ম যাত্রা, সে যাত্রা কারা দেখেন? মূলত গ্রামের মানুষ দেখেন, চটে বসে। তা তাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। একটা প্ল্যাটফর্ম দিয়ে দিলেই, বা তার উপরে একটা রস্টাম 1.5 স্কোয়ার ফিটের একটা রস্টাম দিয়ে দিলে সেটাই ময়ূর সিংহাসন হয়ে যায়, এবং সেটা গ্রামের প্রান্তিক মানুষদের বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু সেটাকে আমরা আপন করলাম না। আমাদের যে ছৌ, আমাদের যে অষ্টক, আমাদের যে রামযাত্রা, আমাদের যে পালা কীর্তন, আমাদের যে ভাইয়া, আমাদের যে ভাসান, এগুলো থেকে
এইগুলোর উপরে এখন আশ্রয় করতে হবে বলে আমার ধারণা। শুধু তাই নয়, আমরা যদি জীবনটাকে দেখি, আমরা দুর্গাপুজোর সময় প্রসেশন করি, দুর্গা ঠাকুর প্রসেশন হয়। আমি গ্রামের কথা বলছি, আমি শহরে যে সেটাকেও যে একটা র্যালি করে একটা বাজারায়নের জায়গা হয়েছে, আমি সেটা কথা বলছি না। তা হলেও তো হয়েছে, সেখানে তো অনেক মানুষ গ্যাদার হচ্ছে, সেখানে তো একটা যখন যাচ্ছে এক একটা ঠাকুর নিয়ে বিভিন্ন ক্লাব সংগঠকরা যখন যাচ্ছে, তার একটা ভিজুয়াল এফেক্ট আছে, তারা বিভিন্ন রকম পারফরমেন্স করতে করতে যাচ্ছে, সেটা আমি দেখছি। তাহলে সেই শিক্ষাটা আমি থিয়েটারে নেব না কেন? আমাদের গ্রামে যখন ঠাকুর বিসর্জন হচ্ছে, প্রসেশন যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, আমি বাড়ির ছাদ থেকে, ব্যালকনি থেকে, বাড়ির উঠোন থেকে আমি তো দেখছি সেটা। সেখানে কি হচ্ছে? শহরে যত ডেকোরেটিভভাবে ওটা হয়, গ্রামে তো সেটা হয় না। একটা গান বাজতে থাকে বা ঢাক বাজে, কাশি বাজে, তার সঙ্গে কিছু তরুণ ছেলে মেয়েরা নাচ করে, গান করে, এই তো ব্যাস, দ্যাটস অল। দিস ইজ অলসো এ পারফরমেন্স। এবং সেটা কিন্তু যখন যায়, ওই জার্নিটা যায়, তখন কিন্তু যেখানে বেশি লোক আছে, একটা মোড়ের মাথায়, সেখানে একটু স্টপ করে, সেখানে খানিকক্ষণ হলো, তারপর আবার চললো। আমি বলছি এই শিক্ষাগুলো আমরা নেব কি না? চতুষ্প্রহর নাম সংকীর্তন হয় গ্রামে গ্রামে, অষ্টপ্রহর নাম সংকীর্তন হচ্ছে, মানে 2 দিন ধরে 3 দিন ধরে হচ্ছে। তারপরে তারা কিন্তু যেদিন শেষ হচ্ছে সেদিনকে তারা গ্রাম পরিক্রমা করে, 2টি শিশুকে গৌরমিতায় সাজিয়ে তারা বিভিন্ন গ্রামে পরিক্রমা করে, এবং কখনো কখনো কোনো কোনো বাড়িতে তারা ঢোকে। তাহলে ফিজিক্যাল ডিস্টেন্স মেনে এইটাকে আমরা মাথায় রাখতে পারি না? শুধু তাই না, গাজনের সময় যে সন্ন্যাসীরা সন্ন্যাস নেয়, গাজনে তারা যখন ওই জার্নি করে, তারাও কিন্তু বিভিন্ন বাড়িতে ঢোকে। থিয়েটার কি ওইভাবে আটকায় নাকি? আমি বাড়ির উঠোনে গিয়ে থিয়েটার করব? আমাকে প্রতিকূল পরিস্থিতিতে কি করে থিয়েটার এক্সিস্ট করবে সেটা তো আমার হাতে। এবার আমি যদি মনে করি যে আমি যে কমফোর্ট জোনে ছিলাম, আমি যে সেফ জোনে ছিলাম, সেই সেফ জোনেই আমি থিয়েটারটা করব, তাদের জন্য কিন্তু আগামী সামনের দিনটা খুব সুখকর নয়, এবং সেটা থিয়েটারের পক্ষেও মোটেই সুখকর নয়। কারণ এরকম একটা কালান্তিক পরিস্থিতিতেও সেই পরিস্থিতিটাকে কীভাবে জুঝে আপনি নতুনতর কিছু করতে পারেন, নতুন আবিষ্কারের আনন্দে নিজেকে ডোবাতে পারেন, সেটা না ভেবে আপনি ওই কবে একাডেমি অফ ফাইন আর্টস খুলবে, সোশ্যাল ডিস্টেন্স মেনে সবাইকে বসাবেন, তার জন্য যদি ওয়েট করে থাকেন, তাহলে কিন্তু আপনার যে সৃষ্টিশীল মন, আপনার যে সৃষ্টিশীলতা, সেটা ওই কমফোর্ট জোন থেকে কিছুতেই বেরোবে না, বেরোতে চাইছে না। তাই জন্যে আপনার ভেতরে যে ক্রিয়েটিভিটি রয়েছে, যে অসম্ভব সৃষ্টিশীল একটা মন রয়েছে, সেটাকে আপনি কিছুতেই অনন্ত আকাশের দিকে তাকিয়ে আপনি রামধনুর হাড় দেখতে পেলেন না, দেখতে চাইলেন না। আপনি ঘরে বসেই ওই ছোট্ট জানলার ফাঁক দিয়েই যা দেখা যায়, তার বাইরে আপনি যাবেন না। তাই হয়, তাদের জন্য সামনের দিনটা খুব মারাত্মক, খুব ক্ষতিকর। তাদের জন্য শুধু না, থিয়েটারের জন্যও তাই। আমি নিশ্চয়ই একাডেমি অফ ফাইন আর্টসে যাবো, কিন্তু কবে যাব তার তো কোনো নিশ্চয়তা নেই। ততদিন আমি অনলাইনে থিয়েটার করবো। একটা জীবন্ত মানুষ, তার উত্তাপ, তার শ্বাস, এই যে পরস্পরের সঙ্গে যে উত্তাপ নেওয়া,
এটা তো থিয়েটারে হয়, তাহলে ওটা কখনো ওই ভার্চুয়ালি যদি আমরা কিছু করি, সেটা আমি সময় কাটানোর জন্য করছি, ঠিক আছে, কিন্তু সেটা থিয়েটার নয়। থিয়েটার বলে সেটাকে মানতে কখনোই আমি ব্যক্তিগতভাবে রাজি নই। শুধু আমি একটা শেষ কথা বলে আমার কথা বলা ইতি টানব, যে এই সময় একটা উপযুক্ত সময় একজন একজন সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রে। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমাদের নেওয়া দরকার, নিয়ে আমি আমার থিয়েটারটা কোন কৌশলে, কিভাবে, কি পদ্ধতিতে মানুষের কাছে নিয়ে যাব, সরকারি সমস্ত রকম নিয়ম কানুন মেনেই বলছি, কিন্তু আপনি কতটা মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মেনেও কিন্তু থিয়েটার করা যায়। এবং সেই যে থিয়েটার তৈরি হবে, তার টাইম, স্পেস সমস্তটা কিন্তু ভাঙচুর হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে কিভাবে আমরা নতুনতর সৃষ্টি করতে পারি, এইটাই যদি যাই, তাহলে আগামী দিনের থিয়েটার একটা নতুন ভাষা খুঁজে পেতে পারে, তার টেক্সটে, তার ফর্মে নতুন ভাষা আসতে চলেছে বলে আমি বিশ্বাস করি, এবং সেটাই আগামী দিনের একটা নতুন থিয়েটার হয়ে আসবে বলে আমি আশা করি। সকলে ভালো থাকবেন। আমার সঙ্গে আমি এতক্ষণ যে বললাম, আপনি একমত নাই হতে পারেন, আবার কোনো কোনো বিষয়ে আপনি একমত হতেই পারেন। আপনি একমত, আমার সঙ্গে একমত হলে যেমন আমার আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই, আপনি আমার সঙ্গে ডিফার করলেও আমি এতটুকু দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি সারা জীবন যেটা বিশ্বাস করেছি সেটাই বলেছি। গ্রহণ বর্জন সবই আপনার। আমাদের দেশ বহু মতের দেশ, সবাই বলুক, সবাই কথা বলুক, তার থেকে একটা নতুন দিশা, নতুন রাস্তা বেরিয়ে আসুক, কিন্তু রাস্তাটা অবশ্যই নতুন হওয়া দরকার, না হলে এই গড্ডালিকার থিয়েটার আর আমাদের টানছে না, মানে মানুষকে আর টানছে না। তাহলে এই চ্যালেঞ্জটা যদি আমরা অ্যাকসেপ্ট করি, সেটা আমাদের জন্য যেমন ভালো, আমার চর্চার জন্য যেমন ভালো, সামগ্রিকভাবে পৃথিবীর থিয়েটারের জন্য ভালো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।